দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ধারণ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার ও মর্যাদাপূর্ণ বাহিনী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আর কারো আধিপত্য মেনে নেবে না। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। পারস্পরিক সম্মান, স্বার্থ, সমতার ভিত্তিতে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এই বাহিনীর শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর প্রতিটি সদস্যকে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। বাহিনীর প্রতিটি সদস্যকে শপথ, শৃঙ্খলা, চেইন অব কমান্ডের প্রতি অটল থাকতে হবে। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পরিকল্পিত কৃষক কার্ড শতভাগ রাজনীতিমুক্ত রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে 8 বিভাগের 10 জেলার 11 উপজেলার 11টি ব্লকে 5 ক্যাটাগরিতে সকল কৃষককে এই কার্ড দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে 4 বছরের সুবিধাভোগী কৃষকের সংখ্যা বাড়ানো হবে। আগামী মঙ্গলবার বাংলা নববর্ষের দিন টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ডে প্রদত্ত মূল সেবাসমূহ ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, মোবাইলের আবহাওয়া পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি, ফসলের রোগ বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, কৃষি বীমা সুবিধা প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি। শপথ নিয়েছেন বগুড়া উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্য। দুপুরে নবনির্বাচিত 2 সংসদ সদস্যকে শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বেলা 12টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ নেন বগুড়া 6 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর 3 নির্বাচনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এর আগে গতকাল তাদের এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বলে সংসদে তেমন বক্তব্য দিয়ে স্বীকারও করেছে। ক্রিকেট বোর্ড, জেলা পরিষদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় শুরু করেছে বিএনপি বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন, বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না।
দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে চলতি বোরো মৌসুমের ফসল ঘরে তোলা অনিশ্চিত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। পেট্রোল পাম্প ব্যবসায়ীরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের পর্যাপ্ত জ্বালানি দেওয়া যাচ্ছে না। আর গ্রাহকরা বলছেন, সরকারের মনিটরিং ব্যবস্থা বাড়ানো হলে তেলের সংকট কাটবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন সংকট এখনো কমেনি। এতে করে মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিগত গাড়ি চালকদের ভোগান্তি কমছে না। কিন্তু অকটেনটা বেশি খাইছি, যেই পরিমাণের গাড়ি কিন্তু আমরা পারতেছি না, কভার করতে পারতেছি না, খুব প্যারা খাচ্ছি এগুলো নিয়ে। তেল না পেলে তো গাড়ি চালানো যাবে না। এখন ডায়মন্ড অকটেন মানে ডায়মন্ড। ফিলিং স্টেশনে কর্মরত স্টাফরা জানান, রোস্টার অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ করার কারণে প্রতিদিন সব স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হয় না। কুমিল্লার পেট্রোল পাম্পে ঘুরেও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ডিপো থেকে জেলার 81টি তেলের পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি না দেয়ায় ভিড় কমছে না বলছেন পাম্প মালিকরা। আপনার 1500-1600 আর পেট্রোল লাগে, দৈনিক লাগে 500-550। ঠিক আছে, কিন্তু আমরা অনেকদিন আজকে প্রায় 7-8 দিন ধরে পেট্রোল পাইতেছি না। আর ডিজেল যেটা পাই এটা কিন্তু কাভার হয় না, তারপরে আমরা কাস্টমারের ম্যানেজ করে নিই। তেল যখন আসবে তখন পর্যাপ্ত পরিমাণ তেল দিবে। তেল দিলে মালিকের ব্যবসা, মালিক ব্যবসা হলে আমাদের বেতন দেবে ঠিক হবে। এদিকে নেত্রকোনার হাওড় অঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা। সময় মতো ধান কাটতে না পেরে চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। তেল কোনোভাবেই পাইতেছি না, এই জন্য আমাদের হারভেস্টার রীতিমতো চলতে পারতেছে না। কৃষক আমাদের পিছনে পিছনে ঘুরতেছে, কিন্তু আমরা কোনোভাবে কৃষকের জমি কাইটে দিতে পারতেছি না। 50টা তেল দেওয়া না, তাও অনেক জোর করে আনা লাগে। আমাকে তার লাগে প্রতিদিনে 1 থেকে 1.5 লিটার তেল। সরকারের এবং আমরা সরকারের জনগণের জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব, এবং আমি টিএনওকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সবাইকে পর্যাপ্ত পরিমাণ 100 লিটার করে দেওয়া হচ্ছে। প্রয়োজনে বেশি লাগলে আমি ডিসির সাথে কথা বলেছি, আরো বেশি দেওয়া হবে। মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করেন মোটরসাইকেল চালকরা। দিন শেষে কেউ পান, কেউ পান না। মোটামুটি 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। লম্বা সিরিয়াল, মোটামুটি 500 ঘন্টা হবে। এলাকায় তেল নাই, কোনো দোকানে তেল নাই। পাম্পে তেলের জন্য দাঁড়ায় রয়েছে 3 ঘন্টা যাবো। এনে আপনি ভিআইপি লোক বেশি পায়, আমি 10টা থেকে দাঁড়ায় রয়েছি, অন্তর পাই না, এনে 50টা ভিআইপি চলে গেছে। এদিকে জয়পুরহাটের পাম্পগুলোতে হঠাৎ করেই মোবাইল অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। জামালপুরের পেট্রোল পাম্পগুলোতে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে যানবাহন চালকদের। তাদের অভিযোগ, প্রভাব না থাকলে তেল পাওয়া যাচ্ছে না। হাসিবা আলী বর্ণা, 71। পরিকল্পনাহীনতার কারণে 3 বছর আগে বসানো লাইন তুলে ফেলছে রেলওয়ে। এতে ক্ষতি শত কোটি টাকার উপরে। গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন থেকে উভয় দিকে 11 কিলোমিটার লাইন তুলে ফেলা হবে। এরই মধ্যে তোলা হয়েছে প্রায় 2 কিলোমিটার। রেল সচিব জানান, এখানে উচ্চ ক্ষমতার লাইন বসানো হবে। আর বিশেষজ্ঞ বলছেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিতে হচ্ছে রেলকে। মোহন ইসলামের প্রতিবেদন। গাজীপুর জেলার ধীরাশ্রম রেলওয়ে স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 4 নম্বর লাইন তুলে ফেলার কাজ চলছে। প্ল্যাটফর্ম থেকে লাইনগুলো তুলে এভাবেই স্টেশনের একপাশে স্তূপ করে রাখা হচ্ছে। গেল কয়েকদিন ধরে টানা চলছে এই কর্মযজ্ঞ। পুরান রেল সব বাতিল, এখন সব নতুন করে নতুন বাজেটে সব নতুন রেল হচ্ছে আর কি। সবগুলো উঠে ফেলা দেবো। এটা উঠেছি 3 দিন আগে, এখন পার করতেছি, এখান থেকে হাইটের দিয়ে শিপ করব মাল। কয়েক বছর আগে কোটি টাকা ব্যয় করে স্থাপন করা রেলওয়ের এই পাতের স্থান হয়েছে রেললাইনের বাইরে। রেলওয়ে বলছে, রেললাইনকে আধুনিক করার কারণে এটি সরিয়ে বসানো হবে নতুন পাত। আর এভাবেই রেলওয়ে প্রতি বছর গুনছে লোকসানের কয়েক গুণ বেশি। স্টেশনটিতে 2টি ট্রেন থামলেও ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ এলাকার ট্রেন চলাচল করে এইসব লাইন দিয়ে। মেয়াদ শেষ না হলেও লাইন 2টি তুলে ফেলছে রেলওয়ে। 2023 সাল নাগাদ এটা করা হয়েছিল। করার পরে ওনারা ওই পুরানো যে রেল ছিল এবং সিলিভার ছিল, ওটা দিয়ে তারা কাজটা কমপ্লিট করছে। যদিও রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলছেন, একটি প্রকল্পের আওতায় লাইন 2টি উঠিয়ে ফেলা হয়েছে। সেখানে স্থাপন করা হবে বেশি ক্ষমতা সম্পন্ন লাইন। আগের যেটা এস্টাবলিশ 90 পাউন্ড রেল ছিল, সেগুলোকে এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে। উঠিয়ে এটা রিপ্লেসড হচ্ছে 60 কেজি রেল দিয়ে এই প্রজেক্টের আন্ডারে। তাতে এই ক্যাপাসিটিটা এই অংশে, এই সেকশনে বাড়বে।
3 বছর আগে যখন লাইন দুটি বসানো হয় তখন কেন 120 পাউন্ড ক্ষমতা সম্পন্ন লাইন বসানো হয়নি সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলছেন পরিকল্পনার অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ একটা রেলের আয়ুষ্কাল প্রায় কিন্তু 25 বছর হয়ে থাকে। তো 3 বছরের মধ্যে একটা ট্র্যাক তুলে ফেলা হয়, সেই জায়গায় পরিকল্পনা তো ঘাটতি আছে, এটা সুস্পষ্ট। একই সাথে আমি বলবো এটা রাষ্ট্রের অর্থের একটা নিদারুণ অপচয়। উঠিয়ে ফেলা রেল লাইন নষ্ট না করে ভিন্ন লাইনে যোগ করার পরামর্শ দেন বিশ্লেষকরা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আগামী বাজেটে কোম্পানি ও ব্যক্তির জন্য বার্ষিক বিক্রির ওপর কর হার বাড়িয়ে কমপক্ষে ২.৫% করার চাপ দিয়েছে আইএমএফ, যদিও তা বিদ্যমান ১%ই রাখার পক্ষে এনবিআর। একই সাথে কর জিডিপির অনুপাত ৯.২% করার চাপও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাশাপাশি মূসকের একক হার নির্ধারণ, কর ছাড় তুলে দেয়া, কর জাল বাড়ানো, শুল্ক বাধা দূর করা সহ রাজস্ব খাত সংস্কার আদায়ে বেশ কিছু সুপারিশও করেছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বাড়ালে চাপে পড়বে ব্যবসা বাণিজ্য। আরও জানাচ্ছেন মইনুল হাসান। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও কোনো বছরই স্পর্শ করতে পারে না এনবিআর। ফলে উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি ব্যয় মেটাতে নির্ভর করতে হয় ঋণের উপর। তবে এ নিয়ে আসছে বাজেটেও সরকারের আয় বাড়াতে নানামুখে চাপ দিচ্ছে আইএমএফ। যেমন কোম্পানি ও ব্যক্তির ক্ষেত্রে টার্নওভার কর হার 1 থেকে বাড়িয়ে ২.৫% করার চাপ দেওয়া হচ্ছে, যদিও সার্বিক দিক বিবেচনা করে এখনই টার্নওভার কর ২.৫% করার পক্ষে নয় এনবিআর। আইএমএফ এর সমস্ত সিদ্ধান্ত আমাদের বাস্তবের আলোকে যদি সঠিক না হয় সেটা মানতে হবে, এটা প্রয়োজন মনে করে। যারা সঠিক করদাতা তাদের উপরে চাপ পড়বে। চাপ পড়ে যাওয়ার ফলে কিন্তু যখন আপনি রেট বাড়িয়ে দেবেন তখন কিন্তু আরেকটা ঝুঁকি হলো যে ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং তখন তারা মনে করেন যে অফিসারদের সঙ্গে কলিউশন করে যদি আমি আমার এটা ধরেন টার্নওভারটা কমিয়ে নিতে পারি তাহলে তো আমার অনেক একটা তাদের জন্য ইনসেন্টিভের মতো কাজ করে। প্রত্যক্ষ করের যে জায়গাগুলোতে ফাঁকির জায়গা যেগুলো আছে এগুলোকে প্লাগ করাটা, এটাকে অগ্রাধিকার আমাদের দিতে হবে। অবশ্যই আমার মনে হয় যে এই যে টার্নওভার ট্যাক্স বলি বা অন্যান্য যেগুলো ভিএটি বলি, এগুলোতে আলটিমেটলি সাধারণ মানুষের কাছেই এগুলো এসে পড়ে। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস খাতের সব ধরনের কর অব্যাহতি বাতিলের সুপারিশের পাশাপাশি ভ্যাটের একক হার নির্ধারণের চাপ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বর্তমানে বাংলাদেশে ভ্যাটের হার মূলত 10টি। তবে এখনই একক হার নির্ধারণ না করা গেলেও শুল্ক বাধা দূর ও মূসক থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয় এনবিআর পক্ষ থেকে। আর 2% পয়েন্ট বাড়িয়ে কর জিডিপির অনুপাত ৯.২% নিয়ে যাওয়ার চাপও রয়েছে নতুন বাজেটে। সেই হিসেবে আগামী অর্থ বছরে এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৬.৫ লাখ কোটি টাকা। ট্যাক্স জিডিপি রেশিওর ব্যাপারে যে 6.9 থেকে 9.2-তে বাড়ানোর কথা বলছেন, এইটা বর্তমান যে আমাদের আর্থিক অবস্থা, সার্বিক যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, সেটাতে এটা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। এমনকি মনে হয় যে 7.5-এও যাওয়া সম্ভব হবে না বাস্তবভাবে। চলতি অর্থ বছরের 8 মাসে এনবিআর রাজস্ব ঘাটতি ৭১,০০০ কোটি টাকা, যদিও এই সময় সংস্থাটি আদায় করতে পেরেছে ২.৫ লাখ কোটি টাকার কিছু বেশি। মইনুল হাসান, ৭১, ঢাকা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ। আগামী 12 মে অনুষ্ঠিত হবে নারী সংরক্ষিত আসনের ভোট গ্রহণ। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ১,০২৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। নয়াপল্টনে চলছে মনোনয়ন বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রায় ১১০০-র কাছাকাছি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন তারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এ সময় তিনি আরও জানান, কেন্দ্রীয় কার্যালয়ে কণ্ঠশিল্পী কনক চাপার সাথে খারাপ আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা এখানে কাজ করেছেন, বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। গতকালও অনেকে জমা দিয়েছেন, পরশুদিনও অনেকে জমা দিয়েছেন। যেহেতু আমরা প্রথম দিন থেকেই বিতরণ এবং জমাদান এই দুটো মানে একই সময়ে রেখেছি, সুতরাং সেই হিসাবে কোনো মানে ছিল না যে বিতরণ এই সময় পর্যন্ত এরপরে জমা শুরু হবে, তা না, একই সাথে দুটো চলবে।
এবং সেই হিসাবেই এখানে কার্যক্রমটা চলছে। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি যাব সেখানে। মালয়েশিয়াতে গড়ে ওঠা টেকনোলজিক্যাল যে ইকোসিস্টেম রয়েছে তার আলোকে আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উৎপাদনমুখী এবং উদ্ভাবনী যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সংযোগ তৈরি করতে পারি। বিশেষত মালয়েশিয়া থেকে আগ্রহ জানানো হয়েছে আমাদের সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মডার্ন যে টেকনোলজিক্যাল টুলস এবং সাবজেক্টস রয়েছে এগুলো যদি আমরা আমাদের এডুকেশন কারিকুলামে ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কারিগরি এবং কারিকুলাম রিলেটেড সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের 3 দিনের এই স্বল্প সফরে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি। একটি বার্তা খুব সুস্পষ্ট, আমরা জনগণের ক্ষমতায়নের দল হিসেবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। এবং মালয়েশিয়া সরকারও বলেছেন আমরা যেভাবে ওনাদের সাথে এই প্রক্রিয়া অনুসরণ করেছি এবং যেভাবে গুরুত্ব আরোপ করেছি ব্যয় কমানোর জন্য, এর আগে তেমন কোনো সরকার এতটা চাপ প্রদান করেনি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, এবং আজকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি অন্যতম বড় ভিত্তি আমাদের বিদেশে থাকা কষ্ট করা লাখো লাখো কুচি মানুষের যে শ্রম ঘাম সেটি। সুতরাং বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসী কল্যাণের যে মন্ত্রণালয় সেটি শুরু হয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়, যার কারণে প্রবাসীদের কল্যাণ আমাদের জন্য একটা বড় অগ্রাধিকার। সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আমরা যেমনটি এর আগে জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানবো যেতে চাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হব তার সঙ্গে। মাহিলা, আজকে পর্যন্ত কতটি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, এছাড়া এ সংক্রান্ত আর কি কি তথ্য আপনার কাছে আছে সবটা জানতে চাই। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ বিএনপির সংরক্ষিত নারী আসনে যে 36টি আসন রয়েছে সেই 36টি আসনের বিএনপির পক্ষ থেকে ফর্ম কেনা এবং জমা দেওয়ার শেষ দিন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আসলে পরবর্তীতে কোনো ফর্ম কেনা বা জমা দেওয়ার সময় বাড়ানো হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সেটি কিছুক্ষণ আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত নয়। তো যার ফলে দুপুরের পর থেকে কিন্তু এখন এই ভিড়টা অনেক বেশি বেড়ে গেছে। যদি একটুখানি দেখে, এখানে বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নারী নেত্রীরা এবং সেই ক্ষেত্রে তারকা খ্যাতি সম্পন্ন এবং আগে সংসদে নির্বাচিত ছিলেন এমন অনেক বয়োজ্যেষ্ঠ নারী নেত্রীরাও এখানে রয়েছেন এবং তারা এসেছেন, ফর্ম কিনছেন এবং ফর্ম জমা দিচ্ছেন। যদি 3 দিনের হিসাব বলতে যাই তাহলে 3 দিনে মোট এখন পর্যন্ত 1400 ফর্মের মতো তারা এই বিক্রি করতে পেরেছে এবং এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় 400টি ফর্ম। এবং সন্ধ্যা নাগাদ হয়তো বা এই ফর্ম জমা দেওয়া আরও বেশি বাড়তে পারে এবং ফর্ম কেনার সংখ্যাটাও হয়তো বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত নয় যে সেই ফর্ম কেনার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবার পরবর্তীতে কোনো রকমের কোনো ব্রিফ করবেন কিনা। তবে এখন বলা যায় এই বেলা 2টার পরে এখানকার পরিস্থিতি আরও বেশ উৎসবমুখর হয়েছে এবং প্রত্যেকেই আনন্দের সাথে এখানে এসে ফর্ম কিনছেন এবং ফর্ম বিক্রি করছেন। যারা বিক্রি করছেন তারাও বেশ উৎসবমুখর পরিবেশে রয়েছেন, যেহেতু দীর্ঘ 8 বছর পর এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও নারী নেত্রীদের যে সংরক্ষিত আসন সেই আসনের ফর্ম বিক্রি করা হচ্ছে। তাই সেই ক্ষেত্রে উৎসব যেরকম তৃণমূল নেত্রীদের ভিতরেও রয়েছে, ঠিক সেরকমই দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরেও সেই রকম একটি আনন্দ বিরাজ করছে। তো মোটামুটি এখনকার মতো এই জায়গার পরিস্থিতিটা এরকমই যে অসংখ্য নারী নেত্রীরা এখানে আসছেন এবং এখানে ফর্ম কিনছেন এবং জমা দিচ্ছেন। ধন্যবাদ মাহিলা আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চায় বিরোধী দল। এ নিয়ে আগ্রহী সরকারি দলও, তবে দুই দলের বাস্তবায়ন প্রক্রিয়া ভিন্ন। বিরোধী দল চায় সংবিধান বাতিল ও পুনর্লিখন, আর সরকারি দল বলছে তা করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে।
বিশেষজ্ঞরা বলছেন সংবিধানকে পাশ কাটিয়ে নয়, আইন অনুযায়ী সংস্কারের সুযোগ আছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। হ্যালো হ্যালো আর সংবিধান বাতিল নিয়ে উত্তপ্ত সংসদ। জুলাই সনদের বাস্তবায়ন কতটা হবে, কতটা বাতিল হবে তা নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার আর বিরোধী দল। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার প্রস্তাবনা তৈরির সময় যুক্ত ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন দেরি হলে তা রাজনীতির রাডার থেকে হারিয়ে যেতে পারে। একটা স্ববিরোধী অবস্থান, একদিক থেকে বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করা হবে, অন্যদিক থেকে সেটা থেকে সম্পূর্ণ সরে এসে এবং আদালতের আশ্রয় নিয়ে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে, যেখানে হয়তো গণভোট যেটা হয়েছে 2026-এ সেটি এবং এমনকি জুলাই সনদ বিষয়টাও কিন্তু রেডার থেকে চলে যাবে, রাজনৈতিক রেডার থেকে চলে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি দলের একজন সংসদ সদস্য আইন বিশেষজ্ঞ জানান, জুলাই সনদের অপব্যাখ্যা করা হচ্ছে। এমনটা চলতে থাকলে এর গ্রহণযোগ্যতা হারিয়ে যেতে পারে। এটা কিন্তু জুলাই সনদে কেউ বলেননি, এটা কিন্তু জুলাই সনদে বলা হয় বর্তমান চলমান সংবিধান সংশোধন করতে হবে। তাহলে জুলাই সনদকে আমরা আন্ডারমাইন করতেছি। আমরা জুলাই সনদকে যদি আমরা অপব্যাখ্যা করি, আরেকজন আবার যার অবস্থান থেকে অপব্যাখ্যা করি, তাহলে জুলাই সনদ তো কার্যকারিতা কমে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় দলিলটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন চলে আসবে। এটা আমার মনে হয় যে আমরা যেহেতু মৌলিক ব্যাপারে আমরা একমত, এটা আলোচনার মধ্যে এটা মীমাংসা করা উচিত। এমনকি রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ বাস্তবায়নের আদেশকেও অবৈধ বলে মনে করেন কেউ কেউ। যে বিদ্যমান প্রক্রিয়ায় ঝাপসাভাবে রীতিমতো কনস্টিটিউশনকে বাইপাস করে রাষ্ট্রপতির আদেশ দিয়ে করার যে চেষ্টাটা করা হয়েছে, সেটা হচ্ছে আসলে কোনোভাবেই আইনগত পদ্ধতিতে করা হয়নি, অন্তত এই কনস্টিটিউশনকে মেনে করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান বাতিলের ক্ষমতা কারও নেই বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তার মতে সংশোধন করা যেতে পারে, যেমনটা অতীতেও হয়েছে। সংবিধান বাতিল করার ক্ষমতা গণতান্ত্রিক রাষ্ট্রে কারো নাই। এটা বাতিল করেছে সামরিক শাসকরা এসে, মানে পাকিস্তান আমলে 2বার হয়েছে, সামরিক শাসকরা এসে সংবিধান বাতিল করেছে। তো আমরা কি এখন ওই 60-এর পাকিস্তানের সামরিক শাসকের আদলে ফিরে যাব? সংবিধান একটি সামাজিক চুক্তি ও জনগণের সাধারণ ইচ্ছার প্রতিফলন, আর জুলাই সনদেও একে বাতিল করার কথা বলা হয়নি বলেও ব্যাখ্যা দেন তিনি। শাহনাজ শারমিন, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 10 থেকে 15 লাখ প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। একই সাথে ঝুঁকিতে রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনকারী রেমিটেন্স ও রফতানি খাত। তাই ব্যাখ্যাতে প্রবাসীদের আস্থা ধরে রাখতে কাজ করার তাগিদ দিলেন তথ্যমন্ত্রীর জহিদ উদ্দিন স্বপন। সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীতে সেন্টার ফর NRB'র আয়োজনে শীর্ষ রেমিটেন্স আনা ব্যাংকগুলোকে সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, BMET কার্ড থাকায় যুদ্ধে নিহত প্রতিটি প্রবাসীর পরিবারকে 13,85,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য দূতাবাসগুলোর কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী 2 খাতে ঝুঁকিতে রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, ইনফর্মাল বা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেলে না ঢুকে এখানে ঢোকে। সেটার জন্য আরও কী কী ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, সেখানে আরও কী কী সুরক্ষা দেওয়া যেতে পারে, সেটার জন্য করা যেতে পারে। ব্যাংকিং ব্যবস্থাগুলির মধ্যে আস্থার জায়গাটা যাতে থাকে, তো সেটা তো একটা কাজ আছেই, যে যারা টাকা পাঠাবেন, রেমিটেন্সটা পাঠাবেন, বৈদেশিক মুদ্রাটা উপার্জন করবেন, সেটা যেন সরকারের হাতেই আসে। তার জন্য বৈদেশিক মুদ্রা হিসেবে জনগণ বা পাবলিক বা রাষ্ট্র যাতে ব্যবহার করতে পারে। যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পাহাড় ও সমতলের প্রতিটি মানুষ, এই আহ্বানে রাজধানীতে উদযাপিত হলো পার্বত্য অঞ্চলের প্রধান বর্ষবরণ উৎসব। 11টি পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণ। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে উৎসব পরিণত হয় প্রাণবন্ত এক মিলন মেলায়। আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। সাজ ও ঐতিহ্যবাহী পোশাকে রঙিন ও বর্ণিল হয়ে ওঠে রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রণালয়। নাচে গানে মুখরিত পরিবেশে উদযাপিত হল পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বিজু, সাংগ্রাই, বৈশু, বিশু, চাকরান ও চাংলান। পুরনো বছরকে বিদায় জানাতে রবিবার অনুষ্ঠানে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সকলে মেতে ওঠেন বর্ষবরণের আনন্দে। রাজধানী শহরে এরকম একটা এনভায়রনমেন্টে আমরা উদযাপন করতে পারছি। দিস হোল সিচুয়েশন ইজ ভেরি গুড আর কি, সো উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আমি রাঙামাটি করলে সবার থেকে ভালো লাগে, আর ব্যস্ততার কারণে মেইনলি ঢাকায় এবার করা। সবাই মিলে যে আমাদের বর্ষবরণের যে অনুষ্ঠানে একত্রিত হয়ে খুব আনন্দোৎসব, এটা খুবই দেখার মতো উচ্ছ্বসিত একটা অনুষ্ঠান। উৎসবটা সবার সাথে আনন্দ করতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা সারা বছর এই উৎসবের জন্য ওয়েট করে থাকি, অনেক ভালো লাগছে। উৎসব উপলক্ষে মন্ত্রণালয় থেকে রমনা পার্কের উদ্দেশ্যে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, বর্ণিল এই উৎসব সবার। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করলেন যে এখানে তো পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস, এখানে স্ব নামে উচ্চারিত। সেখানে উনি ঘোষণা করেছেন যে যার উৎসব স্ব নামে হবে। আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না, সমতল এবং পাহাড়ির মধ্যে যাতে বৈষম্য না, এটা হচ্ছে নতুন বাংলা। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন সেই প্রতিচ্ছবিই আজ দৃশ্যমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বাংলাদেশি দর্শন বাংলাদেশিদের জন্য দিয়েছেন, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে বাংলাদেশি হিসেবে একটি পরিচিতি দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় রংধনু জাতি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আজকের এই র্যালিতে আপনারা সেই রংধনু জাতিরই একটি প্রতিফলন দেখতে পাচ্ছেন। রমনা লেকে ফুল ভাসিয়ে নতুন বছরের জন্য মঙ্গল কামনায় শেষ হয় রাজধানীতে আয়োজিত এই পাহাড়ি উৎসব। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।